হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাশ্মীর ট্যুরের লাস্ট ডেস্টিনেশন আমাদের এই পেহেলগাম। তো পেহেলগামে আমরা পৌঁছে গিয়েছি, লাস্ট ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম। তো এখানে আমরা দুরাত্রি থাকার কথা। তো গত রাত্রে আমরা এখানে পৌঁছেছি। তো একটা রাত পেরিয়ে গেল, পরের দিন আমরা এখন ঘুরতে বেরাবো। এখান থেকে আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, সেই সব নানান সাইট সিন আছে, সেগুলো সব করব। তা এটা আমাদের হোটেলের সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর একটা ভিউ হোটেলের সামনে। এই দিকে পুরো পাহাড়গুলো বরফ জমে আছে, এই দিকেও পাহাড়ে হালকা হালকা সব বরফ রয়েছে। সামনেটা শুধু পাহাড় পাহাড়। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিংয়ের জায়গা, যে জায়গায় আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইসব এখানে করব। আর এখানেই সবাই রেডি হয়ে এখন ব্যাগ নিয়ে বসে আছি, এবারে বেরিয়ে যাব, গাড়ি আসছে। তো চলুন তাহলে যাওয়া যাক আরু ভ্যালি। ফার্স্ট আমরা যাব আরু ভ্যালিতে। তো আপনারাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপূর্ব দৃশ্য, মানে সমস্ত পুরো কাশ্মীরটা জুড়েই যেখানেই যাচ্ছি না কেন শুধু অপূর্ব দৃশ্য। মানে এই ভিউগুলো আর কোথাও পাই না, মানে এত সুন্দর জায়গা। আর এখানকার রাস্তাঘাটও তেমনই সুন্দর, রাস্তাঘাট কোথাও একটু খারাপ নেই, খুব সুন্দরভাবে মেনটেন করে। আর এখানকার সরকার মানে রাস্তা খুব ভালোভাবে মেনটেন করেছে। আসলে এটা তো একটা ট্যুরিস্টেরই এলাকা, তাই এখানে যাতায়াতের ব্যবস্থা, রাস্তাঘাটটা অবশ্যই ভালো রাখতে হয়। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছি। যে ঝাউ গাছগুলো প্রথমে আমাদের পাশেই ছিল, এখন দেখুন ওগুলো আমাদের নিচের দিকে চলে গেছে, মানে আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরেই অনেকটা উঠে গিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই নিচ থেকে একটা সুন্দর ভ্যালি বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। সব এগুলো বরফ গলা জল, যত পাহাড়ের ওপরের বরফ। এবার তো ধীরে ধীরে যত গরম পড়বে গলতে থাকবে। তো আরও যেহেতু একটু বৃষ্টি হয়েছে গতকাল, তো আরেকটু বেশি বরফ গলে গলে পড়ছে। তো দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসেছি আরু ভ্যালির কাছাকাছি। তো দেখা যাক, খুব ভালো লাগছে এখানে রাস্তাগুলো না, একবার উঁচু একবার নিচু, মানে জায়গাগুলো যখন যাচ্ছি বেশ আনন্দে, মানে ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমরা স্লাইডে উঠছি নামছি, উঠছি নামছি। কিছু কিছু জায়গা ওরকম খুব ভালো লাগছে। আর এই সমস্ত জায়গাগুলো দিয়ে আবার একদিকের জলগুলো ঝর্ণার মতো আর একদিকে বয়ে যাচ্ছে। তো এসে গিয়েছি আমরা আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে এখানে এসে দেখলাম যে খুব সুন্দর একটা ভিউ, চারিদিকটা বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঝাউ গাছ। আমার ছেলেকে জিজ্ঞাসা করছি কী রে কেমন লাগছে, ও বলছে মা খুব ভালোই লাগছে, এত সুন্দর জায়গা কার না ভালো লাগবে। তা আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখলাম যে যে ভ্যালিটা মানে আছে ওর ভেতরে, ওখানে 100 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। তো এরপরে যেহেতু আমাদের মেন টার্গেট বরফটাকে হাতের কাছে পাওয়া, তো আমরা সবাই একটু বরফ পাগল, মানে আমরা একটু বরফটাই পছন্দ করি আর কি, কতক্ষণে একটু বরফের কাছে যাব। তো সেই জন্য আমরা ভাবলাম এখানে বেশি সময় নষ্ট করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমরা চন্দনবাড়িতে বেশি সময়টা কাটাবো, যেহেতু ওখানে বরফ থাকে। আর এখানে তাজা তাজা আপেলের সঙ্গে সঙ্গেই জুস বার করে ওরা দিচ্ছে ওদের এখানে মেশিনে। এখান থেকে একটু অ্যাপেল জুস কিনে খেলাম। রাস্তাতেও আমরা যাওয়া আসার পথে দুবার আপেল জুস কিনে খেয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তবে এখানে অ্যাপেল জুসের টেস্ট কিন্তু ভালোই হয়, সদ্য বার করা অ্যাপেল জুস, মানে খেতে খারাপ লাগে না। আর কাঁচা আপেল, পাকা আপেল যেটাই বলবেন ওরা সেটা জুস বার করে দেবে। আর এখানকার কাঁচা আপেলগুলোও দেখি বেশ ভালোই মিষ্টি। আমাদের কলকাতায় যেরকম কাঁচা আপেলগুলো টক হয়, এখানে দেখলাম বেশ ভালোই মিষ্টি আপেলগুলো। কিন্তু আনতে পারলাম না বাড়িতে আপেলগুলো, কারণ ওনারাই বললেন যে খারাপ হয়ে যাবে, অতদিন ভালো থাকবে না। তো যাই হোক, এখানে আমরা চারিদিকটা বাইরে থেকেই এই যে জলটা বয়ে যাচ্ছে, এই জলটাই কিন্তু এই ভেতরে যে টিকিট কেটে ঢোকার এটা, ওটাই নাকি এটাই দেখা যাবে, মানে ওখানেও এই জলটাই বয়ে যাচ্ছে, একটু জায়গাটা আলাদা করে দিয়েছে, দিয়ে 100 টাকা করে টিকিট নিচ্ছে। তো যাই হোক, আমরা ওখানে আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ আমরা যাব এখন চন্দনবাড়িতে। ওই যে সামনে বরফওয়ালা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের উপরেই কিন্তু আমরা যাচ্ছি। এখনও আমরা অনেকটা নিচে আছি। তো আসলে আমাদের বেতাব ভ্যালিটা আগে ছিল যাওয়ার কথা, কিন্তু বেতাব ভ্যালিটা যেতে যেতে ওনারা বললেন যে যদি চন্দনবাড়িতে যেতে আরও দেরি হয় তাহলে কিন্তু রাস্তায় খুব জ্যাম হয়ে যাবে। তো সেই জন্য আমরা ভাবলাম না, আগে তাহলে চন্দনবাড়িটাই ঘুরে আসি, তারপর নয় বেতাব ভ্যালিতে যাব। আর এখানের জলগুলোও বেশ কী সুন্দর, সবুজ মতো, নীলচে সবুজ। আর এই ভিউজগুলো কত সুন্দর দেখুন, চারিদিকটা জুড়ে সুন্দর সুন্দর ভিউজ।
খুব ভালো লাগছে, মানে যেদিকেই তাকাচ্ছি অপূর্ব সুন্দর, অপরূপ এক দৃশ্য। মানে এই দৃশ্য আর কোথাও পাওয়া যায় কি জানি না, কিন্তু আমার জীবনের দেখা সেরা দৃশ্য, সেরা মানে যত আমি যেখানে যা যা ঘুরতে গিয়েছি সব থেকে সুন্দর তো মানে দৃশ্য এখানেই আমি পেলাম। কাশ্মীরের মতো সুন্দর সত্যি আর কোথাও হয় না। কাশ্মীর এমনি ভূস্বর্গ তাকে বলা হয় না, মানে এখানে এসেই বুঝতে পারছি, সবার মুখে আগে শুনতাম কেন ভূস্বর্গ বলে, নিজের চোখে না দেখলে সত্যিই বোঝা যায় না। আপনারাও যারা গিয়েছেন তারা জানবেন, আর যারা যাননি অবশ্যই একবার না একবার যাওয়ার চেষ্টা করবেন। আমাদের ভারতের বুকে এত সুন্দর একটা জায়গা, যেটা না গেলে জীবনে একবার মানে খুব বড় একটা মিস হয়ে যাবে এরকম। যদি কারোর সুযোগ সুবিধা হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, এটাই আমি বলবো। আর ওপরের পাহাড় থেকে দেখুন বরফগুলো গলে গলে নিচের দিকে এসে আবার জমে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি এগুলো নিচে পর্যন্ত পুরোই বরফে ঢাকা ছিল, আস্তে আস্তে বরফ গলে গলে কোথাও বরফ আছে কোথাও নেই এইরকম। যাই হোক, দেখতে দেখতে আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। দেখেও আপনারা বুঝতে পারছেন, সেই দূর থেকে যে বরফওয়ালা পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম সেইগুলো এখন একদম আমাদের পাশে। আর নিচের দিকে বরফগুলো বরঞ্চ আমাদের আরও নিচে বরফগুলো গলে গলে পড়ে রয়েছে, মানে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, এই পাহাড়গুলো দেখলেই বোঝা যায়। তো এখন অপেক্ষা শুধু কতক্ষণে গিয়ে ওখানটায় পৌঁছাবো। আর খানিকক্ষণ, আর হয়তো 2-4-5 মিনিট, তারপরেই আমরা পৌঁছে যাব ওই পাহাড়টায়। তো আমরা কিন্তু জ্যামটা পাইনি, আমাদের দুটো গাড়ির মধ্যে আমরা জ্যামটা পাইনি, এগিয়ে এসেছি। আর আমার দিদি দাদারা যে গাড়িতে আছে সেই গাড়িটা কিন্তু জ্যামে আটকে গিয়েছে। ওরা ফোনে কথা হলো, ওরা বলল যে ওরা আটকে গিয়েছে, ওদের আসতে আর একটু দেরি হবে। আমরা এখন পৌঁছে গিয়েছি, এসেই আমরা সোজা বরফের দিকে হাঁটা মেরে চলে এলাম বরফে। তো এখানে এসেও দেখলাম ভালোই বরফ আছে, মানে আমরা সোনমার্গেও বরফ পেয়েছি, এখানেও দেখলাম বেশ ভালোই বরফ আছে। অনেকটা উঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন নিচ থেকে অনেকটা হাইট পর্যন্ত চলে এসেছি। তবে দুটো জায়গার মধ্যে তফাৎ কি জানেন তো, এখানের বরফের ঢালটা, এখানের পাহাড়টা খুব খাড়া, সোনমার্গের পাহাড়টা অতটা খাড়া ছিল না। আর এই দেখুন পায়রা নিয়ে সবাই আমরা এখানে ফটো তোলা, ভিডিও করা এইসব। এই পায়রাটা ওরা দিয়ে ফটো তুলতে দেবে, ভিডিও করতে দেবে, আর ওরা কিছু টাকা ওদের চায়, যে যেরকম পায় সেরকম চায়। তো আমরা দরদাম করেই নিয়েছি, নিয়ে সবাই একটু ফটো ভিডিও এইসব তুললাম। তা আমার ছেলেও একটু ভাবছিল যে পায়রাটা হয়তো উড়ে পালাবে, যার জন্য বেশি নড়ছিল না, কিন্তু ওদের তো ট্রেনিং দেওয়া পায়রা, আর হয়তো ডানা কেটেও ওরা মনে হয় রাখে যাতে না উড়ে পালায়। তো পায়রাগুলো দেখলাম একটুও উড়ছে না, ও নিজের জায়গাতেই ঠিকঠাক যেখানে বসিয়ে দিচ্ছে সেখানেই বসে আছে। তো রাইহান, ফারদিন, পিজা সবাই একটু একটু করে নিল, আর লাস্টে আমিও একটু নিলাম হাতে। আমি তো বসাতে ভয়ই পাই, প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, বললাম তুলে নিন, তারপর দেখলাম না কিছুই করছে না, কিন্তু হাতের মধ্যে না একটু কিরকির করছে, মানে হাতটার মধ্যে যেন কিছু একটা বিড়বিড় করে হাঁটছে এরকম মনে হচ্ছে নখগুলোতে। তা আমি কী পোজ দেবো ভেবে পাচ্ছি না, এই দেখুন আমার অবস্থা, একটা কী পোজ দিয়েছি পায়রাটাকে নিয়ে। তো যাই হোক, খুব ভালোই আনন্দ হলো এখানেও। এবার একটু বরফ নিয়ে খেলা করার পালা। বরফ নিয়ে না খেললে তো বরফে ঘোরাটা সম্পূর্ণ হয় না। তো এখন ভাবলাম না, একটু ভালো করে বরফ নিয়ে খেলা করে নিই। তবে প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর ওখানটায় যে ঠান্ডাটা খুব বেশি লাগছে না রোদ্দুরের জন্য। টানা রোদ্দুরের মধ্যে একদম মুখ হাত সব চিরবির করছে। বরফগুলো হাতে নিচ্ছি আমি হ্যান্ড গ্লোভস ছাড়াই, তাও কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, এটা একমাত্র এই রোদ্দুরের কারণেই। তো চলুন তাহলে আর একটু বরফ নিয়ে সবাই মিলে একসাথে খেলা করে নিই। এখানে শুরু করে দিয়েছে বাচ্চাগুলো খেলা করা, আর কিছু কিছু বাচ্চা স্লিপ খেয়ে খেয়েই বরফ দিয়ে নেমে যাচ্ছে, কিন্তু এই প্যান্টগুলো না ভিজে যায় বরফ দিয়ে স্লিপ করে নামলে, তখন এই ভিজে প্যান্টটা পরে থাকলে আবার শরীর খারাপ হওয়ার ভয়। এই পাহাড়টা প্রচণ্ড খাড়া, দেখে বুঝতেই পারছেন, সোনমার্গের পাহাড়ে আমরা উঠেছি, এতটা খাড়া ছিল না। ওঠার সময় বোঝা যায় না জানেন তো, যত সমস্যা হয় সব নামার সময়। এই দেখুন সবাই মিলে একসাথে বরফ নিয়ে ছোড়াছুড়ি করছি, খুব ভালো লাগে, এইগুলোই তো আনন্দ, এগুলোই খুব ভালো লাগে। আর এগুলো ভিডিও করার মানে অ্যাকচুয়ালি ক্যামেরাবন্দি করে না রাখলে এগুলো পরবর্তী মুহূর্তে দেখার ইচ্ছা হলে তখন আর দেখতে পাবো না, তখন শুধু মনে করব। কিন্তু ভিডিও করা থাকলে আমার যখন ইচ্ছা আমি ভিডিওগুলো একটু খুলে দেখব, আবার ভালো লাগবে। এই দেখুন কতটা উপরে চলে এসেছি। আমার ছেলে এখানটা এতটা ঢাল, ভয়ও পাচ্ছে, ওর বাবাও ভয় পাচ্ছে না পড়ে যায়। পড়ে গেলেই কি বলুন তো, একটাই অসুবিধা, প্যান্টটা ভিজে যাওয়ার। তো ওকে ধরে ধরে একটু নামালো, আর এই ফারদিন তো কথা শুনলো না, ও সেই স্লিপ খেয়েই নামছে। দেখুন ওর প্যান্টটা কিন্তু মনে হচ্ছে পুরো ভিজেই যাবে, কত দূর অবধি স্লিপ খেয়ে নামছে দেখুন। আর এদিকে দাদা চেষ্টা করছে
ফিজাকে নামানোর হাত ধরে। ও ভয় পাচ্ছে যে এতটা খারাপ আর নামবো কী করে। আসলে এটাই হয়েছে, ওঠার সময় উঠে গিয়েছি আর নামার সময় ভয় লাগছে। তো অনেক কষ্টে ধীরে 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 নামলাম। আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে কত ওপরটায় আমরা উঠেছিলাম। ওঠার সময় বুঝতে পারিনি, আনন্দে উঠে গিয়েছি। নামার সময় কী ভীষণ ভয় লেগেছে আমার। সোনমার্গে আমি কিন্তু নামার সময় ভয় পাইনি, কিন্তু এখানে আমি নামার সময় খুব ভয় লাগছিল, মনে হচ্ছিলো যেন পড়ে যাব। আর পড়ে গেলে সবথেকে বড় কথা হচ্ছে আমি তো নিজেকে রুখতে পারবো না, পরপর গড়িয়ে গড়িয়ে পড়তেই থাকবো। তো যাই হোক, অনেক কষ্ট করে সাবধানে সাবধানে নেমেছি। আর অন্যদেরকেও সতর্ক করেছি, মাদেরকেও বলেছি যে তোমরা ওপরে উঠো না মা, উঠা মানে নামাটা খুব কষ্ট। মারা তো পরের গাড়িতে ছিল, ওরা জ্যামে আটকে ছিল, ওদের আসতে একটু দেরি হয়েছে। তা মা বেশি ওপরে ওঠেনি, নিচের দিকেই বরফ নিয়ে একটুখানি ছোড়াছুড়ি করছিল। মাকে বললাম একটু আনন্দ করে নাও, এই লাস্ট বরফ, আমাদের কাশ্মীর ট্যুর তো শেষ, আজকে লাস্ট দিন, কালকে তো বেরিয়ে যাব এখান থেকে। তো মাও ঠান্ডা লাগার ভয়ে একটু ধরছিল না, তারপরে বললো নিয়ে একটু বরফ নিয়ে খেলা করেই নি। আর এদিকে আমার দাদার শাশুড়িও মায়ের সাথে বসেছিল। তা মা উঠেছে, কিন্তু দাদার শাশুড়ি ওনার হাতে খুব ঠান্ডা লাগছে, বলছে না না আমি একদমই খেলবো না বরফ নিয়ে, আমার হাতে খুব ঠান্ডা লাগছে। কিন্তু যাই হোক, অনেকটা রোদ্দুর ছিল বলে ঠান্ডাটা খুব একটা কিন্তু মনে হয়নি। তো এবারে চলে এলাম আমরা বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে আমরা এই স্পটটার নিচে কিন্তু নামিনি, এটা অনেকটা হাইটে আমরা আছি, মানে রাস্তাটা অনেকটা উঁচু, সেখান থেকে নিচে নেমে এই বেতাব ভ্যালিটা, এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। কিন্তু এখানে আর নামলাম না, কারণ এতটা রোদ্রের মধ্যে আর ভালো লাগছিল না অতটা নিচে নেমে তারপরে আবার অতটা বড় এরিয়া ঘোরার। ওখানেও কিছু রাইডস ছিল রোপওয়ে টাইপের, যেগুলো দেখছিলাম সবাই চড়ছিল। তো যাই হোক, আমরা নামিনি, আমরা ওপর থেকেই চলে এলাম। এখান থেকেই কিছু পিকটিক নিয়ে তারপর হোটেলে চলে যাব। তারপর গিয়ে একটু প্ল্যান আছে, আজকেই যেহেতু লাস্ট দিন একটু মার্কেটটা ঘুরবো, বিকালের দিকে সন্ধ্যার দিকে টুকটাক কিছু কেনাকাটি করব। আমাদের হোটেলের গায়েই একদম যেহেতু মার্কেট, এটাই একটা সুবিধা। আর হোটেলের সামনের ভিউটাও খুব ভালো। আর এখানেই সেই বেতাব বইয়ের শুটিংটা হয়েছিল অমৃতা সিং আর সানি দেওয়ালের, তারপর থেকেই ভ্যালির নাম হয়ে গিয়েছে বেতাব ভ্যালি। ভ্যালিটা কিন্তু খুব সুন্দর, যাই বলুন। তো আমরা হোটেলে চলে এসেছি, লাঞ্চ টাঞ্চ করে সবাই 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার ড্রেস করে বেরিয়ে পড়েছি। এটা আমাদের হোটেলের একদম সামনেই। হোটেলের আমাদের যে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, পুরো মার্কেট প্লেসের পাশেই। আর সামনেটা পুরো ওরকম ভ্যালি, এরকম সুন্দর জল বয়ে যাচ্ছে, বরফ গলা জল, আর চারিদিকটা পাহাড়, মানে এমনিতেই আমরা এখানটাতেই অনেকটা সময় কাটাতে পারবো। তা আমরা সেটাই ভাবলাম যে আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে ভ্যালিটার পাশে যাই, যেখান থেকে বরফ গলা জলগুলো বয়ে যাচ্ছে। ওখানটায় গিয়ে কিছু ফটো টটো তুলে নিয়ে তারপর আমরা মার্কেটে যাব, কারণ আগে মার্কেটে গেলে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর এই ভ্যালিটার পাশে ভালো লাগবে না সন্ধ্যা অন্ধকার হয়ে গেলে। আর এদিকটা পুরো পার্কিংয়ের সমস্ত গাড়ি, প্রচুর গাড়ি নিচের দিকে রাখা আছে। ওপরটা এদিকে মেন রোডের পাশেই আমাদের এই হোটেল মেহেক। তো ভালোই লাগছে, সবাই মিলে ওই ভ্যালির পাশে চলে এলাম। বরফ গলা জল বয়ে যাচ্ছে, ঠান্ডা, আর জলটা একটু গ্রিন গ্রিন মতো, খুব সুন্দর, জোরে হাওয়া বইছে, খুব ঠান্ডাও লাগছিল এখানটায়। তো সবাই তাড়াতাড়ি একটু ফটো টটো তুলে নিলাম, নিয়ে এখান থেকে চলে যাব আমরা মার্কেটে। ওখানে সবাই কিছু কিছু কেনাকাটি করেছি, এখনও কিছু টুকটাক কেনাকাটি বাকি আছে, তা সেটাও করব। তো তার আগে ভাবলাম কাশ্মীরে এসে এখানকার স্পেশাল ফালুদা তো না খেলে হয় না, তো সেটাই আগে ট্রাই করা যাক। তো দাদা ট্রাই করে গিয়েছিল, বললো খুব ভালো হয়েছে, তোরা খেয়ে দেখিস। তো সবাই মিলে চলে এসেছি ফালুদা খেতে। তো কেউ কেউ শেক নিয়েছে, কেউ কেউ ফালুদা নেওয়া হয়েছে, যার যেটা পছন্দ, সবাই মিলে এখানে খাওয়া হচ্ছে। তবে ফালুদাটা যাই বলুন না কেন, কাশ্মীরের ফালুদার টেস্ট একটা সম্পূর্ণ আলাদা, আমাদের কলকাতার ফালুদার থেকে সম্পূর্ণ আলাদা একটা টেস্ট। খুব সুন্দর বানিয়েছে এনারা ফালুদাটা। শেকটা আমি মোটামুটি বলবো, শেকটা খুব বেশি আমার ভালো লাগেনি, আমাদের ওখানকার মতোই কি তার থেকেও কম ভালো হবে, কিন্তু ফালুদাটা খুব সুন্দর। যে কটা ফ্লেভার নেওয়া হয়েছে, ম্যাঙ্গো ফ্লেভার, পাইনাপেল ফ্লেভার, রোজ ফ্লেভার, ব্লুবেরি ফ্লেভার, সব কটাই সুন্দর। আর ম্যাঙ্গো শেক, চকলেট শেক, সেগুলোও নেওয়া হয়েছে। তাই এদিকে দাদা, মা, বাপানদা ওদেরটা এখনও বানানো চলছে। আসলে ওনারা দুজন এক এক করে বানাচ্ছে আর দিচ্ছে, তো অনেকজন তো সবাইকে দিতে এক এক করে সময় লাগছে। এর পাপা আর একটা ম্যাঙ্গো শেক নিল, বললো শেকটাও একটু টেস্ট করে দেখি। ও একটা পাইনাপেল ফালুদা টেস্ট করেছে, সেটা তো ভালোই ছিল। তা খেয়ে দেখা গেল এটাও মোটামুটি খারাপ না, ভালো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।